ও ডাক্তার, ও ডাক্তার। নমস্কার, আমি দেবলীনা দত্ত। আপনারা দেখছেন আর আমরা আজ কথা বলতে চলেছি বাচ্চাদের ব্যাপারে। বাচ্চাদের নিয়ে কিন্তু মাতা পিতার যেমন চিন্তা থাকে, তেমনই কিন্তু সবাই বাচ্চাদের সুস্থতা নিয়ে ভীষণ চিন্তায় থাকে। বাচ্চাদের এই সুস্থতার ব্যাপারে আমরা কিন্তু আজ কথা বলতে চলে এসেছি চাইল্ড স্পেশালিস্ট ডক্টর অর্ক সাহার কাছে। আজ আমরা ডক্টর অর্ক সাহার থেকে অনেক কথা জেনে নেব, অনেক প্রশ্নের উত্তর জেনে নেব। স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এখানে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রথমে স্যার যে প্রশ্নগুলো আমি আপনাকে করতে চাইবো, কিছু মিথস আছে ইন্ডিয়ান প্যারেন্টসদের মনে, অনেক মিথস থাকে যেগুলো তারা বুঝতে পারে না, শুনে থাকে কিন্তু বুঝতে পারে না সেটা সঠিক কি বেঠিক। তো সেই ব্যাপারে কিছু প্রশ্ন করব, কিছু মিথস আর ফ্যাক্টস আপনি আমাদেরকে বলে দেবেন কোনটা মিথস এবং কোনটা ফ্যাক্টস। প্রথম প্রশ্ন যেটা, বাচ্চাদের ঘন ঘন খাবার খাওয়ালে সে সুস্থ কিংবা হেলদি থাকে, এটা অনেকেই মনে করে, তো এটা কতখানি ঠিক? এটা আমি মনে করি এটা পুরোপুরি একটা মিথ, এবং বাচ্চাদের খাওয়ানোর একটা ডিউরেশন থাকে, একটা ফ্রিকোয়েন্সি থাকে, সেটা ঠিক মতন যদি না ফলো হয় সেটা বাচ্চার এক্সেস পুষ্টি এবং অপুষ্টি দুটোরই কারণ হয়ে ওঠে। তো এই জন্য বাচ্চাদেরকে যেরকম বাচ্চাদের জন্মের সাথে 6 মান্থস মানে প্রথম 6 মাস বয়স অবধি আমরা প্রতি 2 ঘন্টায় আমরা ফিডিং দেওয়ার কথা বলে থাকি, এবং ডিমান্ড অনুযায়ী সে যদি 2 ঘন্টার আগে ডিমান্ড করে থাকে সেটাও দেওয়া উচিত। অনেক বাচ্চারা ইনঅ্যাডিকুয়েট ফিডিং মানে ঠিক পরিমাণে দুধ না পেলে একটু এক্সেস কান্নাকাটি বা অন্যরকম অনেক সিমটমের সম্মুখীন হয়ে থাকে। সেগুলোর প্রবলেম থেকে আমরা এই জন্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডভাইস আমরা মায়েদেরকে দিয়ে থাকি, যেমন কি ডিউরেশনে ফিডিংটা হওয়া উচিত এবং ফিডিংটা কতটা মাত্রায় হওয়া উচিত। অবভিয়াসলি বাচ্চার খিদে অনুযায়ী তার ফিডিং কোয়ান্টিটি এবং ডিউরেশনটা ভ্যারি করে, বাট 6 মাস অন্তর যেরকম আমরা দিনে 3 বার আমরা খাওয়া দাওয়া করি, মানে আমাদের মেজর মিলসটা যেরকম দিনে 3 বার হয়ে থাকে, সে 3 বার খাওয়া আর ইন বিটুইন তার মধ্যে একটা ছোট স্ন্যাক্স বাচ্চাদের জন্য জেনারেলি আমরা রিকমেন্ড করে থাকি। তো অর্থাৎ বাচ্চাদের ঘন ঘন খাওয়ালেই যে তারা সুস্থ থাকবে বা হেলদি থাকবে, এটা একদমই নয়। একদম। পরবর্তী প্রশ্ন হলো, মাতা পিতার যদি কোনো রোগ থেকে থাকে তাহলে জেনেটিক্স এর কারণে সেটা বাচ্চাদের মধ্যে আসাটা খুবই স্বাভাবিক ব্যাপার, বা মাতা পিতার যে রোগটা আছে বাচ্চাদের মধ্যে থাকলে অনেকে মনে করেন মার আছে জন্যই বাচ্চা হয়েছে, এটা কতখানি ঠিক? এটা একদমই ঠিক নয়। আমাদের সমাজে এটার একটা নোশন হয়ে থাকে, বাট এটা কমপ্লিটলি আমরা এটাকে অ্যাভয়েড করি এবং আমরা কমপ্লিটলি এটার বিরোধিতা করে থাকি। নানান ধরনের রোগ আছে যেগুলো অটোজোমাল হতে পারে বা সেক্স লিঙ্কড হতে পারে, যেগুলো ক্রোমোজোমাল, যেগুলো প্রবলেম আমরা জেনারেলি সাসপেক্ট করে থাকি। বাট তার সাথে মায়ের হলেই যে বাচ্চার হবে বা বাবার হলেই যে বাচ্চার হবে সেটা মধ্যে রিলেশন একটা কন্ট্রোভার্সিয়াল এটা ম্যাটার। তো এই জন্য মায়েদের সঠিক স্ক্রিনিং হওয়া দরকার বিফোর প্রেগনেন্সি প্ল্যান করার আগে। বাবাদেরও সিমিলারলি সেম স্ক্রিনিং প্রসিজিয়ার আন্ডারগো করা উচিত, যাতে তাদের মধ্যে কোনো রকম শারীরিক অসুস্থতা বা কোনো রকম কোনো রোগ তাদের মধ্যে আছে কিনা, এবং সেটা বাচ্চার মধ্যে ট্রান্সফার হয়ে যাওয়ার কতটা সম্ভাবনা আছে সেটা আমরা বিচার করতে পারি। যেরকম একটা উদাহরণ দিয়ে আমি বলি, থ্যালাসেমিয়া জেনারেলি ইনহেরিট করতে পারে বাচ্চারা, সেটার একটা প্রবণতা থাকে। তো এই জন্য রুটিন টেস্টিং এর মধ্যে মা যদি অ্যানিমিক হন বা অ্যানিমিক নাও হন, তাও থ্যালাসেমিয়ার টেস্টিং করা উচিত, যাতে বেবিতে সেটা ট্রান্সফার হবে কিনা সেটার ব্যাপারে আমরা শিওর হতে পারি। এবং বাবারও সিমিলারলি এই স্ক্রিনিংটা করা উচিত, এবং টেস্ট শুধু মায়ের জন্যই নয়, মা এবং বাবা দুজনের জন্য। অর্থাৎ একেবারেই ভুলও নয় আবার একেবারেই ঠিকও নয়, রুটিন স্ক্রিনিং হওয়া উচিত। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হলো, এখন করোনার সময় চলছে, তো করোনা টিকা বেরিয়ে গেছে বড়দের জন্য, কিন্তু বাচ্চাদের জন্য বেরোচ্ছে, তো এটা কি ঠিক যে বাচ্চাদের করোনা এফেক্টই করতে পারে না? এটা অনেকেই মনে করছে। এটা একদমই ভুল। যতটা বাচ্চাদের মধ্যে
যতটা বড়দেরকে এফেক্ট করে থাকে, বাচ্চারাও সিমিলারলি এফেক্ট হয়ে থাকছে। আমাদের রুটিন প্র্যাকটিসে আমরা এরকম কেসেস খুব পাচ্ছি এবং আমরা সেটা টেস্ট করারও চেষ্টা করছি। অনেকে একসেপ্ট করছে, অনেকে করছে না। বাট বাচ্চাদের জন্য ভ্যাকসিনেশনটা আশা করি খুব শীঘ্রই আসবে, তাড়াতাড়ি আসবে। এবং বাচ্চাদের মধ্যে টেস্ট করে দেখা গেছে যে তাদের মধ্যে ভ্যাকসিন ট্রায়ালের সময় যে অলরেডি অ্যান্টিবডি বেশিরভাগ বাচ্চাদের মধ্যে অলরেডি রয়েছে। তো ভ্যাকসিন দিয়ে খুব একটা যে উপকার হবে বা ভ্যাকসিন তাদের ইমিডিয়েটলি দরকার সেরকম নয়। বাট ভ্যাকসিন আন্ডার রিসার্চ চলছে এবং ভ্যাকসিনের যে এই রিসার্চ পদ্ধতিটা, এটা একটা প্রলং পদ্ধতি। এটা খুব সহজে যে ভ্যাকসিন বের করে দেওয়া যায় সেটা বৈজ্ঞানিকরা এটা অ্যালাউ করে না জেনারেলি। এবং এটা একটা থরো রিসার্চের প্রয়োজন, কতটা সেফটি, কতটা এফিকেসি, এই সব জিনিসগুলো দেখে তারপরেই ভ্যাকসিনেশনটা জেনারেলি হয়ে থাকে। বাট অ্যালং উইথ দ্যাট, তার সাথে সাথে বাচ্চাদের যে রুটিন ভ্যাকসিনেশন সেগুলো কন্টিনিউ করা উচিত। এবং যেহেতু কোভিড ভ্যাকসিনেশন এখনো বাচ্চাদের জন্য অ্যাভেলেবল হয়নি, তাদের রুটিন ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনেশন ডেফিনেটলি রিকমেন্ড করা হচ্ছে, যাতে তারা রিকারেন্ট ফ্লু অ্যাটাক থেকে তাদেরকে তাদের সিভিয়ার সিমটমস থেকে তারা রেহাই পেতে পারে। এখনো পর্যন্ত হয়তো সেভাবে এফেক্ট করেনি, কিন্তু করতেও সময় লাগবে না। আচ্ছা, সবকটা রুটিন ইমিউনাইজেশন যেগুলো, অর্থাৎ টিকা বাচ্চাদের যেগুলো দেওয়া হয়, সেগুলো অনেকেই মনে করেন সবকটা না নিলেও চলে। তো এটা কতটুকু ঠিক? এটা কমপ্লিটলি ভুল। এটা বাচ্চাদেরকে স্টার্টিং ফ্রম বার্থ এবং নেক্সট ফলো আপে 6 উইকস, 10 উইকস, 14 উইকস, 6 মান্থস সাবসিকুয়েন্টলি যে ভ্যাকসিনেশন গুলো করানো থাকে, সেগুলো সব ভ্যাকসিনেশন ইজ আ মাস্ট, কোনো ভ্যাকসিনেশন অপশনাল নয়। ভ্যাকসিনস আমাদের জন্য একটা ব্লেসিং এর মতো। আগে আমরা দেখেছি যে এরকম প্রচুর বাচ্চারা ভ্যাকসিনস এর অভাবে সেই রোগ আক্রান্ত হয়ে তাদের একটা মর্টালিটি হয়েছে। তো এখন যখন ভ্যাকসিনস অ্যাভেলেবল আছে, প্লিজ ভ্যাকসিনেশন আপনারা রুটিনলি ফলো করুন এবং বাচ্চাদেরকে ভ্যাকসিনেশন দেওয়ান। কোনো ভ্যাকসিনস অপশনাল মনে করবেন না। বাচ্চাদেরকে রুটিন ইমিউনাইজেশন মানে টিকাকরণ আপনারা ডেফিনেটলি করুন। স্যার, মিথস আর ফ্যাক্টস আমরা জেনে নিলাম ডক্টর অপসারণের কাছ থেকে। এবার স্যার কিছু প্রশ্ন উত্তরে চলে যাব। স্যার, প্রথম প্রশ্নটা এটা করতে চাইবো যে আপনি টিকার ব্যাপারে কথা বললেন। তো কোভিড এর জন্য বাচ্চাদের যে টিকার ব্যবস্থাপনা করা হয়নি, সেই ব্যাপারে আপনি কি বলবেন? আপনার কি মনে হয় যে এটা প্রয়োজন রয়েছে? ডেফিনেটলি প্রয়োজন রয়েছে এবং এটা বলাটা একদমই বেঠিক যে তাদের জন্য টিকার ব্যবস্থা করা হয়নি। তাদের টিকাকরণের এন্টায়ার প্রসেসটা ইজ অনগোয়িং, আর সেটা প্রসেসিং হচ্ছে, সেটা ইজ আন্ডার ট্রায়াল। উইদাউট ট্রায়াল ভ্যাকসিনেশন করাটা ইজ খুব ডেঞ্জারাস এবং সেটা কতটা বাচ্চাদের জন্য ইউজফুল এবং কতটা তাদেরকে ভালো করবে, সেই জন্য সব বৈজ্ঞানিক এবং সব কোম্পানিজরা রিসার্চ এর মধ্যে দিয়ে আছে। এবং আশা করি খুব শিগগিরই আমরা বাচ্চাদের জন্য কোভিড ভ্যাকসিনস অ্যাভেলেবল হবে এবং সব বাচ্চাদেরকে রুটিনলি এজ ওয়াইজ আমরা ভ্যাকসিনেশন করার প্রোটোকল আমাদের কাছে অ্যাভেলেবল থাকবে। আচ্ছা, কোভিড এর আগে এবং কোভিড এর পরে বলবো না ঠিক, মানে এই সময়টা যখন একটু কমে এসেছে, তো এই সময়ের মধ্যে আপনার কাছে কিরকম পেশেন্ট আসছে বাচ্চাদের রোগ নিয়ে? আগে কিরকম ছিল এবং পরবর্তীতে কিরকম দেখা যাচ্ছে? আমি বছর খানেকের ডিউরেশনের কথা বলছি, যে যখন অ্যাক্টিভ কোভিড কেসেস ছিল, এখন বিকজ অফ রুটিন ভ্যাকসিনেশন, মা বাবার ভ্যাকসিনেশন, বাড়ির সবার ভ্যাকসিনেশনের কারণে এবং সেফটি প্রিকশনস নিয়ে হয়তো কেসেস ইনসিডেন্স কম। সেটা আমাদের জন্য একটা সাকসেসফুল ব্যাপার এবং সরকারের জন্য একটা সাকসেসফুল ব্যাপার। আগে কোভিড রিলেটেড পেশেন্টসরা জেনারেলি চাইল্ড প্র্যাকটিসের কথাই আমরা বলছি, যে ফিভার অথবা খুব সর্দি কাশি এবং খুব অসুস্থতা নিয়ে আমরা ভ্যারাইটিস বেবি পেয়েছি। কিছু বাচ্চা আমরা এমনও পেয়েছি যে যারা MISC, যেটা কোভিড এর কমপ্লিকেশন, সেই কমপ্লিকেশন নিয়েও আমাদের কাছে এসছে। অলদো চাইল্ড খুব একটা সিমটম নেই, তাদের খুব হাই গ্রেড ফিভার বা এগুলো নিয়ে আমরা দেখতে পেয়েছি এবং রুটিনলি তাদেরকে যতটা আমাদের নেসেসারি অ্যামিনিটিস নিয়ে আমরা কাজ করি, সেই
সেট আপে রেখে তাদেরকে সুস্থ করে উঠতে পেরেছি। আমার প্র্যাকটিসে আমি খুব একটা মর্টালিটি পাইনি, বাট মর্টালিটির কথা শোনা গেছে এবং রিপোর্টেডও হয়েছে, বাট ইনসিডেন্স এখন কমে এসছে। সেটা ভ্যাকসিনেশন এবং স্যানিটেশন প্রোটোকল যেগুলো আমরা সব ফলো করছি, 6 ইয়ার্স ডিস্টেন্স এবং স্যানিটাইজেশন, মাস্ক, সেগুলো করে ইনসিডেন্সটা কমে এসছে। এখন প্র্যাকটিসের মধ্যে ইনসিডেন্সটা কম, বাট কেসেস ডেফিনেটলি আছে এবং সব কেসেসকে টেস্ট রিকমেন্ড করা হচ্ছে যেগুলো আমরা সাসপেক্ট করছি, বাট সবাই যে টেস্ট করাচ্ছে তা নয়। তারা হয়তো এক্সপেক্ট করছে যে হয়তো সাবসিকুয়েন্টলি 4 থেকে 5 দিনের মধ্যে ইমপ্রুভমেন্ট তারা দেখতে পাবেন, বাট ইমপ্রুভমেন্ট দেখুক কি না দেখুক, বাট কোনো ডাক্তার যদি কোভিড টেস্টিং এর জন্য আপনাদেরকে পরামর্শ দিয়ে থাকেন, ডেফিনেটলি টেস্ট করাবেন। এবং ভ্যাকসিনস যদি আপনারা না নিয়ে থাকেন, মা বাবা এবং বাড়ির ফ্যামিলি মেম্বার্সরা অবশ্যই ভ্যাকসিনেশন নিন। সেটা আপনাদের জন্য প্রোটেকশন এবং বাচ্চার জন্য প্রোটেকশন। স্যার, এটা চলে গেল কোভিড এর কথা। এবার এরপরে যেটা সব থেকে ভয়ঙ্কর একটা রোগ চলে এসেছে, ওমিক্রন। তো এটা বাচ্চাদের জন্য কতখানি ভয়ঙ্কর? ওমিক্রন আমাদের জন্য একটা নতুন এন্টিটি, বাট এটা স্লোলি আমাদেরকে এফেক্ট করা শুরু করেছে এবং স্টার্টিং ফ্রম অ্যাব্রড এটা ইন্ডিয়াতেও এখন রিপোর্টেড হয়েছে। ইন্ডিয়াতে মর্টালিটি ব্যাপারটা কোয়েশ্চেনেবল, বাট এটা কোভিড এর মতনই সবাইকে আক্রান্ত করা শুরু করেছে এবং সেম সিমটম নিয়ে সবাই রিপোর্ট করছে। বাট যারা ডায়াবেটিক, যাদের হাইপারটেনশন বা হাই ব্লাড প্রেশার আছে বা কোনো কিডনি রিলেটেড প্রবলেম আছে, তাদের একটু স্পেশাল সতর্কতা আমরা হতে বলছি এবং তাদের ফিজিশিয়ান অ্যাডভাইস নিয়ে তারা যদি সঠিক টিকাকরণ করেন এবং বেসিক সেফটি প্রোটোকলস ফলো করেন, তাদের এফেক্টেড হওয়ার চান্সেস খুব কম। তো এই জন্য সেফটি অ্যাট ইটস বেস্ট নেওয়া উচিত এবং সেটা নিলে আশা করি আমরা এটা ওভারকাম করে উঠতে পারবো। তো সেক্ষেত্রে বাচ্চাদের জন্য অতখানি ভয়ঙ্কর যতখানি বড়দের জন্য। আচ্ছা, বাচ্চাদের মাতা পিতারা বাচ্চাদের ওমিক্রন থেকে বাঁচানোর জন্য কি স্টেপ নিতে পারে? কোভিড এর সময় আমরা যেসব প্রোটোকলস ফলো করেছি, যে আমরা কোনো পাবলিক গ্যাদারিং অ্যাভয়েড করব, আমরা মাস্ক ইউজ করব, আমরা 6 ফিট ডিস্টেন্স ফলো করব এবং স্যানিটাইজেশন করব, আমরা আমাদের ডায়েটারি সাপ্লিমেন্টেশন এবং মাল্টিভাইটামিনস নেব, আমরা ইমিউনো বুস্টার্স এখন এসছি, ইমিউনো বুস্টার্স নেব। এগুলো যেগুলো আমরা কোভিড এর টাইমে ফলো করে এসেছি, সেম প্রোটোকল টু বি ফলোড। এবং পাবলিক গ্যাদারিংস আমি স্ট্রিক্টলি মনে করি টু বি অ্যাভয়েডেড। এবং অনেক দেখা যাচ্ছে এবার যে মাস্ক ইউজ হচ্ছে না এবং তারা খুব জনসমাগমের মধ্যে যাচ্ছে, সেগুলো কমপ্লিটলি অ্যাভয়েড করা উচিত। স্যার, শেষ করার আগে একটা লাস্ট প্রশ্ন আপনাকে করতে চাইবো যে বাচ্চাদের কি ডায়েট ফলো করা উচিত? এখন সব বাচ্চারা সবকিছু খেতে চায় না, এটা সব থেকে বড় সমস্যা। সেই ক্ষেত্রে ওকে, বাচ্চা আমি স্টার্টিং ফ্রম নিউবর্ন জাস্ট একটু রিকমেন্ড করছি যে নিউবর্ন টু বি এক্সক্লুসিভলি ব্রেস্ট ফিডিং করানো উচিত। ব্রেস্ট ফিডিং অ্যান্ড নো আদার থিং টু বি গিভেন। তার সাথে ভাইটামিন ডি সাপ্লিমেন্টেশন ইজ আ মাস্ট, তো সেটা ফলো করা উচিত। আফটার 6 ইয়ার্স হোম বেসড ডায়েটে আমরা সুইচ করতে বলি, তো হোম বেসড ডায়েট ফলো করতে হবে অ্যাজ পার দ্য চাইল্ড স্পেশালিস্ট অ্যাডভাইস। এবং তার সাথে আমরা জেনারেলি এখন টু বুস্ট দ্য ইমিউনিটি আমরা অ্যাক্টিভ সিজনাল ফ্রুটস আমরা দিতে বলছি এবং ডায়েটে যাতে একটা প্রপার ব্যালেন্স অফ কার্বোহাইড্রেট, প্রোটিন আর ফ্যাট থাকে সেটা রিকমেন্ড করছি। খাবারে ভাইটামিনস থাকাটা খুব জরুরি, যেরকম ভাইটামিন ডি, ভাইটামিন ই, ভাইটামিন সি খুব হাই প্রপোর্শনে থাকলে সেগুলো বাচ্চাদেরকে একটা প্রোটেকশনের মতন কাজ করছে। যতক্ষণ আমরা তাদেরকে ভ্যাকসিনেশন না করাতে পারছি অ্যাজ পার দ্য প্রোটোকল, সেম টু বি ফলোড এবং তারপরও সেম অ্যাডভাইসই ফলো করা উচিত। বাচ্চারা একটু ওদের ফিডিংটা প্রপার রাখার জন্য তাদেরকে একটা কালার প্যালেট আমরা রিকমেন্ড জেনারেলি করে থাকি, যে একটা অ্যাট্রাকটিভ প্লেট, তার সাথে একটা অ্যাট্রাকটিভ কন্টেনার, অ্যাট্রাকটিভ স্পুন
এবং একটু মাল্টি কালার ন্যাচারালি ইনগ্রিডিয়েন্টস দিয়ে যদি আমরা ভ্যারাইটি অফ ফুডস একটু তাদেরকে অল্প অল্প কোয়ান্টিটিতে সার্ভ করতে পারি তাহলে তারা সেটার প্রতি অ্যাট্রাক্টেড হয়ে ফিডিংটা তাদের ইমপ্রুভ করে। তো উইদাউট গিভিং এনি, জেনারেলি আমাদেরকে সবাই বলে থাকেন স্যার খিদে বাড়ানোর ওষুধ দিন, বাট খিদে বাড়ানোর ওষুধ জেনারেলি হয় কি, আমি সবাইকে এটা বলে থাকি, তাহলে সবাই খেয়েই সবাই হেলদি হয়ে উঠতো। তো এই জন্য হোম বেস ডায়েটে আমরা স্ট্রিক্টলি রিকমেন্ড করি এবং তার সাথে কিছু প্রোটিন সাপ্লিমেন্টেশন হয়ে থাকে। এগ বাচ্চাদের ডায়েটে অ্যাক্টিভলি অ্যাড করা উচিত ইফ দ্য চাইল্ড ডাজ নট হ্যাভ এনি এগ প্রোটিন অ্যালার্জি, এবং ফ্রুটস ডেইলি রিকমেন্ডেশন এবং কালার প্যালেট সিস্টেম করতে পারলে খুব তাদের অ্যাপেটাইট ইমপ্রুভ করে। এবং ওয়াটার, জল একটা খুব অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট, কারণ আমাদের শরীরে 60% ওয়াটার। তো এই জন্য এখন উইন্টার সিজন, থার্স্ট কম, পিপাসা কম, তো এই জন্য আমরা অ্যাক্টিভলি যদি জলটা বাচ্চাদেরকে ঘন ঘন খাওয়াতে পারি তাহলে সব রোগের থেকে আমরা দূরে থাকতে পারবো। স্যার আরেকটা প্রশ্ন মাথায় আসলো আমার, মার্কেটে অনেক হেলথ ড্রিঙ্কস পাওয়া যায়, সেগুলো কতখানি সেফ? অনেক সময় এরকম হয়ে থাকে যে বাচ্চারা অপুষ্টিতে ভোগে, তাদের প্রোটিন ইনটেক ঠিক নেই, তাদের খাওয়া দাওয়া ঠিক নেই। তো সেই ক্ষেত্রে আমরা এজ অ্যাপ্রোপ্রিয়েট যখনই আমরা রুটিন ফলো আপে হাইট ওয়েট চেক আপের জন্য ডাকি, একটা বাচ্চার একটা বয়স অনুপাতে হাইট এবং ওয়েট তাদের একটা রিকমেন্ডেড, তো তখন তারা যখন এই ক্রাইটেরিয়াটা মিট করে না তখন আমরা তাদেরকে কোনো রকম প্রোটিন সাপ্লিমেন্টেশন, যাতে তার পুষ্টির কোনো অভাব না হয় বা তারা অপুষ্টিতে না ভোগে, বা এটা যদি ইনিশিয়াল ফেজে থাকি কতটা সেটা হেল্পফুল হবে, তখন আমরা রিকমেন্ড ডেফিনেটলি করে থাকি এবং সেটা ইউজফুল। আর আপনাকে আরেকবার ধন্যবাদ স্যার আমাদেরকে এত গুরুত্বপূর্ণ তথ্য জানানোর জন্য এবং আমাদের দর্শক অব্দি পৌঁছে দেওয়ার জন্য। আমরা কিন্তু আজ পেয়ে গেছিলাম আমাদের সাথে চাইল্ড স্পেশালিস্ট ডক্টর অর্ক সাহাকে। তার থেকে আমরা আজ অনেক গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিলাম। এরকমই আরো গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের জন্য এবং অন্যান্য খবরের জন্য দেখতে থাকতে ধন্যবাদ। ও ডাক্তার, ও ডাক্তার।